আমি কোন দিক থেকে প্রশ্নটা করেছিলাম। তাহলে আমরা যারা ইন্টারভিউ বোর্ডে যাব কি বলা উচিত, আমরা থিওরিতে পড়ে গেছি যে টিএলএম মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, তার ফুল ফর্ম আমরা জানি যে এটা শিক্ষণ প্রক্রিয়াতে কাজে লাগে, এইটুকু জানি। কিন্তু এক্সপার্ট যখন প্রশ্ন করছেন তখন জানতে চাইছেন যে ওর মধ্যে ইনভলভ হয়েছে কিনা। অর্থাৎ আমরা যখন ট্রেনিংটা নিয়েছিলাম ওর বিষয়বস্তুটাকে ভালো করে জেনে করেছিলাম নাকি শুধুমাত্র করতে হয় বলে করেছি। আমরা যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে পার্সোনালিটি টেস্ট, মানে হচ্ছে ব্যক্তিত্বের পরীক্ষা। তো ব্যক্তিত্বের সংজ্ঞায় পরিষ্কার করে বলা হয়েছে এমন একটা জৈবিক সত্তা যেটা পরিবেশের সঙ্গে অনন্য সঙ্গতি বিধানে সহায়তা করে, যার নিরিখে নাকি একজন অপরের থেকে আলাদা। তাহলে আমরা সবাই পড়াশোনায় করে গেছি, আমরা সবাই ট্রেনিং নিয়ে গেছি, আমরা সবাই কোয়ালিফাই করে গেছি, অথচ আমাকে প্রমাণ করতে হবে যে আমি এনার থেকে আলাদা, আমি ওনার থেকে আলাদা। তাহলে ওই এবং যেটা তোমাদেরকে প্রমাণ করতে হবে, তেমনি এই দিকে যারা বসে থাকবেন ওনাদেরকেও আইডেন্টিফাই করতে হবে ইনি ফিটেস্ট ইনি নন ক্যান, ইনি ফিটেস্ট ইনি নন ক্যান। তাহলে ওই দিকে যারা আছে তাদের উদ্দেশ্য যে আমি এনার থেকে আলাদা সেটা প্রমাণ করব, আর এই দিকে যারা আছেন যে আমাকে আইডেন্টিফাই করতে হবে কেন ইনি নন, ইনি ফিটেস্ট। তাহলে এই দ্বন্দ্ব নিয়ে আমরা ইন্টারভিউটা দিতে যাচ্ছি, এটাই হওয়া উচিত, মানে বাস্তবটাই বলে। তো এবার আমরা 100 জনের মধ্যে 90 জন সবাই ওরকম জানি, হ্যাঁ সেরকম চার্ট মডেল গ্লোব এসব করতাম, একে টিএলএম বলে, এটা আমরা ট্রেনিং এর সময় ব্যবহার করি, ইন জেনারেল সবার মধ্যে ওটা রয়েছে। কিন্তু যে ডিপে গিয়ে বিষয়টাকে অনুধাবন করেছে তিনি, মানে সে বলতে পারবে যে আসলে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, টিচাররা টিচিং দেন, আর লার্নার মানে শিক্ষার্থীরা শেখে। তাহলে কেন টিচিং লার্নিং বলা হয়? এমন একটা দ্রব্য যেটা নাকি একদিকে শিক্ষককেও সহায়তা করে আর একদিকে শিক্ষার্থীকেও সহায়তা করে। কিরকম না, আমি একজন টিচার, আমি একটা বিষয় পড়াবো, এসে বলতে আরম্ভ করে দিলাম, যেমন ভাবে সহজ হবে আমার কাছে যদি কোনো মেটেরিয়াল থাকে আমার বোঝাতে আগে একটু সহজ হয় না, চার্ট মডেল দেখিয়ে, তাহলে আমার টিচিং প্রক্রিয়াকে সহায়তা করে, যেটা টিচিং মেটেরিয়াল হয়ে গেল। আর কি আমি অ্যাবস্ট্রাক্ট বিষয় এরকম মুখে বলতে আরম্ভ করছি, তাহলে এখন অনুমান করে ছাত্রছাত্রীদেরকে বুঝতে হবে, কিন্তু ওরা যখন চোখে দেখে জানছে তাহলে ওরা দেখেই বিষয়টাকে জেনে নিচ্ছে, তাহলে আরো বেশি করে বিষয়বস্তুটাকে তার কাছে আয়ত্ত করতে পারছে। তাহলে ওই জন্য ওর নাম হয়েছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিএলএম। এমনি বলা হয়নি, অর্থাৎ বোথ সাইড সে কাজ করে। আমি এরকম ভেঙে প্রশ্নটা করেছিলাম যে বোথ সাইড কাজ করে, একটু বোঝাও, এরকম করে তোমাদের যা ধারণা ছিল সেই অনুযায়ী বলে গেছো যে এরকমই হয়, গ্লোব চার্ট ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাহলে আমি তাহলে অন্যরকম ভাবে উপস্থাপন করার জায়গা, তাহলে আমি এতজনের মধ্যে আজকে আলাদা হয়ে গেলাম যে তাই তো, ওই জন্য এরকম বলে। আমরা বলে বইতে পড়ি কেন বলে, আমরা এরকম যে প্রশ্নের উত্তর লিখে গেছি যে কতগুলো এলিমেন্ট নাম বলো, আমরা বলেছি যে ভিজুয়াল এলিমেন্ট নাম বলো, আমরা বলেছি অডিও ভিজুয়াল এলিমেন্ট পড়ে গেছি, কিন্তু ওর ভিতরে তো এই রকম ব্যাপারগুলো তো আমার জানা নেই। তাহলে আমি যখন আইডেন্টিফাই করব যে হু ইজ ফিটেস্ট ক্যান্ডিডেট, তাহলে স্বাভাবিকভাবে আমি এটা প্রত্যাশা করবো না এটা ঠিক আছে, বাকিটা ট্রেনিংগুলো নিয়ে গেছে। ক্লিয়ার করতে পারলাম মানে আমার বক্তব্যটা কোথায়, যে এই সেন্সে আমি ইন্টারভিউ বোর্ডে ওই রকম প্রশ্নটা রেখেছিলাম, বা তাহলে আমাদের কাজ হবে ওরকম ভাবে প্রিপেয়ার্ড হয়ে যাওয়া। মানে একটা প্রশ্নের জন্য আমি এটাকে অ্যানালিসিস করে বললাম, দেখা যাক আর কি রকম প্রশ্ন কি রকম ভাবে অ্যানালিসিস করে করে যাওয়া যায়। স্যার এটা একটু এলটি লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, মানে সেই তো শিক্ষণ উপকরণ আর শিক্ষণ উপকরণ। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, লার্নিং টিচিং ম্যাটেরিয়াল একই তো ব্যাপার, মানে এরা তো দুদিকেই কাজ করছে। আচ্ছা, তারপরে আমার বলার যেখানে ছিল যে মানে আমি কয়েকজনটা খালি ওই স্পেসিমেন গুলো বলে নিই, তারপরে বাকিটা বলছি, ইন জেনারেল আবার ভিউটা দিয়ে দিচ্ছি। অঙ্ক একজন করাচ্ছিলেন, মানে সামনের দিকে সম্ভবত পুষ্পিতা দাস,
যোগের ওখানে অঙ্ক ওটা করার স্যার কি ওই গুণ ইনটু গুণক গুণফল, ওটা আমি বাড়িতে গিয়ে ভাবছিলাম। আপনি ওই একটা প্রশ্ন করেছিলেন যে সূত্র হিসাবে কি করে ফেলা যাবে। হ্যাঁ, এবার ওরকম বলা হলো, আসলে কিছু নয়, বাচ্চাদের বইতেই সামনের দিকে প্রথম গুণের অধ্যায় শুরু হওয়ার সময়ই বলা থাকে। দ্বিতীয়বারে যিনি অঙ্ক করাছিলেন বলে গেছেন। আসলে আপনি তো বোর্ডের মধ্যে লেখার সময় লিখে দেখালেন যে এইটা যুক্ত এইটা, তাহলে 5 বার 2টাকে যোগ করলাম 10 হলো, ইত্যাদি ইত্যাদি। তা থেকে কি পাওয়া গেল? তা থেকে পাওয়া গেল যে গুণটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে যোগের। একজন বলে গেছে, তাই না? আমি 5 বার 2কে যোগ করলে যা পেলাম, 2 গুণিত 5 করলে পেলাম। ওই জন্য এক্সপার্ট সঙ্গে সঙ্গে প্রশ্ন করি, তাহলে কি পাওয়া গেল, এদের মধ্যে কি সম্পর্ক হলো? স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক পরিস্থিতিতে যে দেখি তৈরি করে দিতে পারে কিনা সূত্রটাকে একজন টিচার। তো তাহলে সবসময় বইয়ের মধ্যে বা জ্ঞানের মধ্যে ধারাবাহিকতাটাকে নিয়ে কাজ করলে হবে না, আমাদের খুব সচেতনভাবে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আমি ডেমনস্ট্রেশন দেবো, ডেমনস্ট্রেশনের আমার একটা থিওরিক্যাল পার্ট আছে, একটা প্র্যাকটিক্যাল পার্ট আছে। থিওরির পার্ট কি না, আমাকে ডেমনস্ট্রেশন দিতে গেলে সবাই জানে, মানে ক্লাসে পড়ানো হচ্ছে যে ডেমনস্ট্রেশন দিতে গেলে আমাকে পার্ট একটা চয়েস করতে হবে। আমরা যখন ট্রেনিং নিয়েছি তার একটা লেসন প্ল্যান করে নিয়ে গেছি, সেখানে দেখা গেছে যে পাঠটাকে কি করে উপস্থাপন করব, সেখানে কি করে ব্যাখ্যা করব, কি করে তাদের পূর্বজ্ঞান দেখব, কি করে আমরা ব্ল্যাকবোর্ড ইউজ করব, কি করে তাদের মূল্যায়ন করব, ইত্যাদি ইত্যাদি। এত স্বাভাবিক ব্যাপার। তার মধ্য থেকেও আমাকে বাঁচতে হবে, আমাকে মিন্স যিনি এদিকে বসে থাকবেন, যে কে ফিটেস্ট কে নয়, কে আগে কে পরে। তাহলে নিশ্চয়ই সেখানে কিছু ব্যাপার আছে, আমাদের কিছু প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে ওই জায়গাগুলোকে লক্ষ্য রেখে, যে যাতে করে আমি দেখাতে পারি একজন কাছ থেকে আমি একটু আলাদা, এই জায়গায় অন্তত আমি একটু আলাদা। তাহলে ওনাদের উদ্দেশ্য থাকবে সবসময় বারবার যে কোথা থেকে কে একটু আলাদা, তবেই না উনি র্যাঙ্ক করে দেবে যে এ ফার্স্ট এ সেকেন্ড ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? তাহলে এই ধারণাটাকে নিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বা করতে হবে। যখনই আমরা করি না কেন, সবসময় সেটাকে নিয়ে ওরকম ভেবে আত্মস্থ করে প্র্যাকটিসটা করতে হবে। বুঝতে পারলাম না? তো সবাই তো জানে একটা থিওরি, একটা বাধা ধরা ছক তো আছে, সেই অনুযায়ী হয়ে গেল আজকে তোমাদের এটা পড়াবো ইত্যাদি আরম্ভ হয়ে গেল। তাহলে কি করে আমি প্রমাণ করলাম যে আমি তো এসেছি পার্সোনালিটি টেস্ট দিতে, তাহলে আমি কি করে আলাদা প্রমাণ করলাম? তাহলে আমাদের যেন ভিতরে প্রত্যেকের মধ্যে সেই কৌশলটা কাজ করে যে আমি আলাদা, এই প্রমাণটা আমাকে করতে হবে। সে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, হতে পারে ফেস টু ফেস ইন্টারভিউয়ের সময়, হতে পারে এখানে ডেমনস্ট্রেশনের সময়। কারণ আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে ডেমনস্ট্রেশন আর একটা হচ্ছে ইন্টারভিউ। ক্লিয়ার? তো তারপরে তো বাকি সাধারণ যে বিষয়গুলো যেগুলো ইউটিউব বা সবাই বলতে থাকে, বলে চলেছে, সেগুলো ক্লাস, শ্রেণী, ক্লাস, ডেট ইত্যাদি যেগুলো লেখা থাকে না, আমরা ভুলে যাচ্ছি যে পাঠটাকে উপস্থাপন না করে কোন ক্লাসের জন্য পাঠ, কি বিষয়ের পাঠ, এটা দু একজনকার হয়েছে, দু একজন না ম্যাক্সিমাম হয়েছে। যেহেতু প্র্যাকটিসে আমরা রয়েছি, এগুলো সম্পর্কে আমরা সাধারণ সচেতনতা নিয়ে প্র্যাকটিস করব। মানে এরপরে যখন অ্যানাউন্স করবে যে এবার ওরা শুরু করবে যে এবার ইন্টারভিউ নেবে প্রাইমারি বোর্ড, তাহলে তার আগেই আমাদের ওইগুলো একটু সচেতন হতে হবে যে আমি ডেট দিচ্ছি কিনা, আমি বিষয়টাকে উপস্থাপন করছি কিনা, আমি কোন ক্লাসের জন্য পড়াচ্ছি সেটা লিখছি কিনা। ছিল না, যেহেতু আমরা প্র্যাকটিস করছি, ওকে। মানে আমি বলতে চাইছি যে আমাদের আলোচনাটা যেন সেই দিকটা লক্ষ্য থাকে, মানে সেইটাকে দিয়েই আমরা প্র্যাকটিসটা করছি, এটা হচ্ছে ব্যাপার। এবার ওটা হচ্ছে ওই দিনের ঘটনার থেকে যা কিছু এসেছিল, মানে তার থেকে বলার জন্য। এবার আমি বলি যে আমরা ইন্টারভিউ দিতে যাব, আমাদের করণীয় কি, আমরা কি করব, আর কোন দিকে লক্ষ্য রেখে আমরা নিজেদেরকে প্রস্তুত করব, খুবই। তো একজন পরীক্ষার্থী যখন ইন্টারভিউ দিতে যায়, ইন্টারভিউ দিতে মানে এখানে প্রাইমারি শিক্ষা বোর্ডের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো পার্ট, একটা 5 নম্বর ডেমনস্ট্রেশন, 5 নম্বর ইন্টারভিউ। এখন ইন্টারভিউটা সারা এত বড় জগতের এত কিছু, সমস্ত কিছু একটা মানুষের জানা সম্ভব না, কেউ পারবে না। কেউ পারবে? কেউ সম্ভব না যে আমি সারা পৃথিবীর সমস্ত কিছু আমি জানি, আমাকে যাই জিজ্ঞাসা করবো না কেন বলে ফেলবো। সুতরাং ওইটার বেসিসে নিশ্চয়ই আমাকে মূল্যায়ন করবেন না, এটা নিয়ে আমি আত্মবিশ্বাসী। মানে আমরা যে এত ভয় পাই যারা ছাত্রছাত্রীরা,
তাহলে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে, এমনটা নয় যে 100% প্রশ্ন কেউ উত্তর দিতে পারবে, মানে আমাদের মধ্য থেকে যারা যাচ্ছে। সুতরাং সেখানে ভুল কিছু প্রশ্ন আমাদের জানা থাকবে, আমরা বলতে পারবো, কিছু না জানাও থাকবে, আমরা বলতে পারবো না। তাহলে এইটা খুব একটা যে ম্যাটার করবে এমন নয়। তাহলে কোথা থেকে আমাদেরকে এলিমিনেট করবে, কিভাবে করবে, এবং এলিমিনেশনের গ্রাউন্ড থেকে এটা পরে করব। তো সেই গ্রাউন্ড থেকে আমরা কি করে নিজেদেরকে প্রিপেয়ার করব, এইটা আমাদের কাছে হাতে আছে। বাকি তো আমাদের কাছে হাতে নেই। উনি কি প্রশ্ন করবেন, কিভাবে জিজ্ঞাসা করবেন, কি তার উত্তর হবে, এত বড় পৃথিবী সব আমাদের জানা থাকতে পারে? কারো জানা আছে? সুতরাং এই যে এত ভয় পাচ্ছিলাম, তাহলে এখান থেকে আমি নিজেকে এইটুকু আশ্বস্ত করলাম যে সত্যি কেউ তো পারবে না, তাহলে কেন এত ভয় পাচ্ছি এরকম? তাহলে বরঞ্চ যেটা আমার হাতে আছে সেটা হচ্ছে আমি কি করে নিজেকে প্রিপেয়ার্ড হয়ে যাব, যাতে করে ম্যাক্সিমাম বেনিফিটটা ওনার কাছ থেকে নিয়ে নিতে পারি। তাহলে সেই প্রসঙ্গ আসতে গিয়ে প্রথমত ইন্টারভিউয়ের জন্য 3টে ক্যাটেগরি আমি শেখানোর চেষ্টা করছি। কি না, একটা হচ্ছে আমার উপস্থাপনটা কেমন হবে, যেটা ইউটিউব এতে সর্বত্র গুগলে এর মধ্যে দেয়া থাকছে যে আপনি এই জামা পরবেন, এরকম ভাবে আসবেন, এই কথা বলবেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি যদি ওটাকে সেগমেন্টে ভাগ করে দিই, তাহলে একটা সেগমেন্ট হলো যে আমার উপস্থাপনটা কেমন হবে। 2 নম্বর হতে পারে যে আমার প্রস্তুতিটা কেমন হবে, আমি কোন দিক থেকে প্রস্তুতি নিয়ে আমি ইন্টারভিউ বোর্ডটাকে অ্যাপিয়ার করব। আর 3 নম্বর হচ্ছে আমার নিয়ন্ত্রণটা কেমন হবে, ওই পরীক্ষার্থী যিনি আমাকে ইন্টারভিউ নেবেন তাকে আমি কি কোন কৌশলে নিয়ন্ত্রণ করব, উনি আমাকে নিয়ন্ত্রণ করবে না আমি নিয়ন্ত্রণ করব, এগুলো আমার হাতে আছে। তাহলে আমাকে তৈরি হয়ে যেতে হবে এই 3টে দিক ভিতরে ভেবে। তার মধ্যে প্রথম দিকটা সবাই বলেই ফেলে, সেটা এক্সপার্ট হোক নাই হোক, আমাদের মতো সাধারণ মানুষ এবং যারা পরীক্ষা দিয়েছে, যারা আবার একাধিকবার পরীক্ষায় পাস করতে পারেনি, তারাও বলে দেয় প্রথমের পার্টটা যে সাদা পোশাক করতে হবে, এই করবেন না, এরকম লাইটে করবেন, সম্বোধন করবেন ইত্যাদি। তাহলে তার জেনারেল কিছু নিয়ম থাকবে যে একদম আমার তাহলে লক্ষ্য হলো যে সহজ সরল সাধারণ মানুষ যেমনটি করে যেন ওভার কিছু না হয়, তাহলে একটা স্বাভাবিক না, স্বাভাবিকতা থেকে যেন বিচ্যুত না হয়, এইটাই আর কি। যেটা ওরা লিখছে যে আমরা সাদা পোশাক পরবো না কালো পোশাক পরবো, রং চড়িয়ে যাব না, সেজে যাব না, ইত্যাদি ইত্যাদি। তাহলে তার মূল বক্তব্য হলো আমরা এই যে ইন জেনারেল যেরকম রয়েছি, তাহলে এই স্বাভাবিকতা থেকে যেন বিচ্যুত না হয়, আমাদের উপস্থাপনটা যেন সেরকম না হয় যে স্বাভাবিকতা থেকে বিচ্যুত হয়। কারণ আমরা বলে থাকি যে অনেকের মধ্যে এরকম দৃষ্টিকটু আসি স্যার যাবো স্যার, এরকম যে আমাদের যে এইটা যেটা নর্মাল প্রক্রিয়া, সেই নর্মাল বিষয়টা যেন তার মধ্যে থাকে, এমনটা নয় যে দৃষ্টিকটু কোথাও মনে হবে, আমাদেরই মনে হবে বিরক্ত, বড্ড দেখাচ্ছে, মনে হয় না? আমাদের তো হয়। তাহলে সাইকোলজি একটা জায়গায় কাজ করে। তাহলে আমি আমার দিক থেকে বলবো যে স্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থাতে আমরা যেমনটি থাকি সেই রকম মানে ন্যাচারাল ওনার কাছে উপস্থাপন হওয়াটা একটা বাধা। হ্যাঁ, সেখানে কিছু লক্ষ্য রাখতে হয়, যেমন একটা টিচার যাবে ওনার অনুমতি নিয়েই কোনো জায়গায়, সেটা টিচার কেন যে কোনো জায়গাতেই অনুমতি আমাদের তো নিতে হয়। আমরা চলে যাই গ্রাম বাংলায় বাস করি বলে তাই যে এর বাড়ি বাড়ি ঢুকে গেলাম, কিন্তু অ্যাকচুয়াল অনুমতি তো নিতেই হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে সেটা এবার অনুমতি প্রদানের জন্য প্রদানের একটা প্রয়োজন হয়, যেমন আদান করার প্রয়োজন হয় প্রদান করার প্রয়োজন, তার তিনি অপেক্ষা করতে হয়, নাহলে সঙ্গে সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, আমি তো আপনাকে আসতে বলিনি। তাহলে আমরা এখানে প্র্যাকটিস করে যাচ্ছি যে আসবো স্যার বলে, হয়তো আসছি স্যার বলে আমরা দরজা খুলে, ইন জেনারেল আমরা তো অভ্যস্ত, আসছি। স্কুলেও যখন ছেলে মেয়েরা বলে না স্যার আসছি, স্যার আসবো বলে চলে যায়, তখন ওরা অপেক্ষা করে যে হ্যাঁ আয় বাকি, এটা আমরা অভ্যস্ত। তাহলে এই ভুলটা যেন না হয়ে যায়, তাহলে ওনার অনুমতিটা নেওয়ার, কারণ সঙ্গে সঙ্গে ঢোকার পরেই যেহেতু আমার পারমিশন নেবে, মানে যেহেতু আমার পার্সোনালিটি টেস্ট নেবে, পার্সোনালিটি টেস্টের আমি সংজ্ঞা ওখানে দেখিয়ে দিয়েছিলাম যে পরিবেশের সঙ্গে অনন্য সংগতি বিধানে সহায়তা করে যেটা নাকি একজন অপরের থেকে আলাদা। এবার ওখানে বসার সঙ্গে সঙ্গে না গুলিয়ে দেবে,
এমনি নাম্বার কাটার জন্য নয়, আমি তো তোমাকে আসতে বলিনি, তুমি এলে কেন, ব্যাস সব প্রিপারেশন ভুল হয়ে গেল, মাথা যাবে গরম হয়ে, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। এবার সেখান থেকে দেখা যাবে স্বাভাবিকতা সে বিচ্যুত হয়েছে। তাহলে ওই পরিস্থিতিতে ফেলে দিয়ে তাকে টেস্ট করে নেওয়া হলো যে সে কি ওই বিভিন্ন ক্ষেত্রে ঠিকঠাক আচরণ করতে পারবে কিনা। তাহলে ওনার লক্ষ্য অন্যদিকে হয়ে গেল যে আমি একে এরকম ভাবে টেস্ট করে নিলাম। তাহলে এটা একটা ব্যাপার। তারপর ওই টেবিলে হাত দেয়া দেয়া যেটা ইন জেনারেল ওটা হচ্ছে ওটাকে বলা হলো যে আমরা একটা সাধারণ কিছু নিয়মের মধ্যে রয়েছি। তাহলে একটা দিক হলো আমার উপস্থাপনগুলো ওখান থেকে যে তাকে ওনার কাছ থেকে পারমিশন দেওয়ার পরে প্রবেশ করা, সেখানে স্বাভাবিকভাবেই বসা, এটা আমার মতো এরকম করে বসে পড়লাম বা বেঁকে বসে আছি এরকম না, এটা স্বাভাবিকভাবে, তার মধ্যে যেন এরকম না হয়, এটা হয়। তাহলে সবসময় একটাই মূল বক্তব্য যে স্বাভাবিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না, এরকম স্যার হ্যাঁ বলুন ইত্যাদি ইত্যাদি। এগুলো তো আর কেউ শেখায়, মানে শেখার জায়গা নেই, কিন্তু মনে রাখার জায়গা, আমাদের মনে রাখতে হবে। এটা একটা ব্যাপার এখানে আমার জায়গা, হ্যাঁ সেটাই আর কি। তো এইটা একটা পার্ট, এখানে আমার তাহলে নতুন কিছু নেই যে হ্যাঁ। স্যার একটা প্রশ্ন, মানে আমি দেখছিলাম ভিডিওতে যে আমি যখন কথা বলছি আমার হাতটা জায়গায় থাকছে না, আমি হাত তুলে বা বুঝিয়ে এইভাবে বলছি যেরকম পড়াই আর কি, সেটা কি খুব অসুবিধার একটা মানে অনেকে কমেন্ট করেছে দেখলাম আমি কবে এটা যে ম্যাডাম তো হাত পা নাড়িয়ে কথা বলছেন, শুধু তাই না আমরাও তো মুখে এরকম করে যখন ঘন বস্তু দেখাতে বলেছিল না, ওই ঘন বস্তু যখন দেখাচ্ছে তখন একটু হাত নাড়ছি। হ্যাঁ আমি যখন উত্তরও দিয়েছি আমি হাত নেড়ে বুঝিয়ে মানে ওইভাবে বলতে গিয়ে। হ্যাঁ এটা হচ্ছে যিনি কমেন্ট করেছেন, আমি জানি না তিনি কতটা এক্সপার্ট, আমিও কত বড় এক্সপার্ট নই, কিন্তু আমি এটা জানি এডুকেশনটাকে গুলে খেতে গিয়ে বা টিচিং ইনস্টিটিউশনে পড়াতে গিয়ে এটা জানি যে শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল সতত সঞ্চালনশীলতা ছিল। তো মানে যেমন আই কন্ট্যাক্ট ছিল, তার মধ্যে সতত সঞ্চালনশীলতা বলে একটা শব্দ ছিল বইতে। তাহলে যিনি এক্সপার্ট তিনি যদি তার যদি ওই জ্ঞানটা থাকে, আমার মনে হয় তোমার ওই জায়গাটা ম্যাটার করবে, ওই হওয়ার কথা। ছেলে মেয়েকে আমি যখন পড়াবো তখন কি আমি যদি এরকম করে পড়াই, আজকে তোমাদের এটা পড়াবো ভালো লাগছে, তাহলে আজকে তোমাদের পড়াবো, দেখো এটা কি, আমরা যখন স্কুলে পড়াই, আমরা যখন কলেজে যেখানে পড়াই আর কি, তো তাহলে এটা তো একটা সমস্ত এডুকেশন বইতেই লেখা থাকে, সেটা ট্রেনিং ইনস্টিটিউশন হোক, এমনি জেনারেল কলেজই হোক, যাই হোক, তাতে লেখাই আছে যে শিক্ষণের একটা অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে থাকে সতত সঞ্চালনশীলতা। আর আমরা শুধু মুখস্থ করে গেছিলাম যখন ওই ট্রেনিং পিরিয়ডে, একটা শিক্ষক কিভাবে পড়াবে, শিক্ষক চুপ করে দাঁড়িয়ে থাকবে না, শিক্ষক সঞ্চালনশীল হবে, ছাত্রছাত্রীদের দৃষ্টি রাখবে, তার ছাত্রছাত্রী আমাকে আকর্ষণ করবে কি করে, আমাকে জানবে কি করে, আমাকে লক্ষ্য রাখতে যাবে কি করে, তো আমার ওই অভিনয়ের মাধ্যমে, আমার ডেমনস্ট্রেশনের মাধ্যমে। তো এটা ডিপেন্ড করছে এক্সামিনারদের উপরে। তো আমার ধারণা হচ্ছে সমস্যা হওয়ার কথা না। এবার যিনি কমেন্ট করেছেন তিনি যদি ভেবে থাকেন, মানে উনি হয়তো আরো বেশি অভিজ্ঞতাই করেছেন, মানে আমি আমার ধারণায় বললাম, হ্যাঁ আমি বলছি না যে হবে না, এরকম না। তো এবারে আমরা প্রস্তুতি নেবো কিভাবে, তাহলে এই দিকটা তো আমার দেখার নেই, আমাকে এই বাকি দুটো দিক দেখা যে আমি কি করে প্রস্তুতি নেবো, যে আমি ইন্টারভিউটা ফেস করার জন্য আমার কৌশল কি কি হবে, আর হচ্ছে আমি ওনাকে কি করে নিয়ন্ত্রণ করব, উনি আমাকে নিয়ন্ত্রণ করবেন, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তার জন্য আমরা প্র্যাকটিসটা কি করে করব, বেশ প্রস্তুতি। তো প্রস্তুতির মধ্যে প্রথম কোনোভাবেই কোনো প্রশ্নকে ওরকম ভাববাচ্য দিয়ে করা যাবে না। ওখানে একাধিকবার ওই বাবু ভীমবাবু, মানে নাম কি ছিল, স্বপন কোদালি, স্বপনবাবু একাধিকবার ওই ঘনবস্তু কোনটা, এটা একাধিক ছাত্রছাত্রী গিয়ে বলছে এটা হতে পারে, ওটা হতে পারে, রসগোল্লা একটা ঘনবস্তু হতে পারে কি, আর টিচারকে তো প্রশ্ন করা হচ্ছে যে ঘনবস্তু পারফেক্ট একদম বলতে হবে, যেটাই ঘনবস্তু হতে পারে বলে কোনো শব্দ হলো, তাহলে এর মধ্যে নিশ্চয়ই তাহলে যে এসে বলবে যে ঘনবস্তু, এই তো একটা রসগোল্লা একটা ঘনবস্তু, চকটা একটা ঘনবস্তু, ডাস্টার ঘনবস্তু, এটা ঘনবস্তু। আরেকজন বললো রসগোল্লা হতে পারে ঘনবস্তু, স্যার চকটা হতে পারে, পেনটাও হতে পারে, এটাও হতে পারে, তাহলে দুজনটার মধ্যে পার্থক্য করা গেল। তাহলে উনি তো, ওনার তো কাজ হচ্ছে পার্থক্য করা,
উনি তো দেখছেন না যে কে পড়াশোনাটা, সবাই তো সমান পড়াশোনা করে এসেছে, সবাইকে এইচএস পাস করতে হয়েছে, সবাইকে ট্রেনিং নিতে হয়েছে, সবাই টেট কোয়ালিফাই করেছে, সবাই পরীক্ষা দিতেছে, সুতরাং ওই জায়গা পর্যন্ত পরিষ্কার তো। আর বাকিটা তো আমাকে করতে হবে, কি এলিমিনেট হবে, কে থাকবে। তাহলে আমার অস্ত্র হচ্ছে এইগুলো, মানে যিনি এলিমিনেট, তাহলে তিনি কি করে পার্থক্য ডিফারেন্সিয়েট করবে। তাহলে এখানে একটা পরিষ্কার আমি ধরা দিয়ে দিলাম যে আমি আমার নিজেকেই ডিফারেন্সিয়েট করার জায়গা করে দিলাম। ব্যাপার তাই দাঁড়ালো না, কি মনে হয়? তাহলে এরকম একটা, তাহলে এইরকম একটা অভ্যাস গঠন করতে হবে যে প্রশ্নের উত্তরটা কোনোভাবে ভাববাচ্চে হবে না। আর জানা এবং না জানা খুব ইম্পর্টেন্ট, যে প্রশ্ন আমার জানা আছে আমি উত্তরটা দিলাম, না জানাটাও এক প্রকারে পরিষ্কার করে উপস্থাপন করা যায় দু রকম ভাবে। তাহলে এখানে ওনার কাছে অস্ত্র থাকবে। কিরকম অস্ত্র থাকবে? আমার জানা স্যার, আমি প্রথমেই বললাম যে আমি এই পৃথিবীর সব জিনিস কেউ জানে না, যে আমি জানি না অকটায় স্বীকার করে নেওয়া। স্যার এটা জানি না, শোনো না কোনোদিন, না এই মুহূর্তে তো জানি না, এটা একটা উত্তর দেয়া। আমি বললাম এটা স্যার কোথায় যেন পড়েছিলাম। তাহলে দুটোর মধ্যে কমন শব্দ কি এলো? স্বাভাবিকতা থেকে বিচ্যুত হওয়া। আমি বললাম যে আমি জানি না, স্বীকার করে নিয়েছি, স্বাভাবিক, উনিও জানেন, উনি নিজেও জানেন, উনিও সব কথার উত্তর দিতে পারবেন না। তাহলে পৃথিবীর সব জিনিসটা তো জানা নয়, এই বিপুলায় পৃথিবীর কতটুকু জানি এরকম তো ব্যাপার। তাহলে সবাই তো যখন আমরা জানি, তাহলে আর ওইখানে আমি তাহলে বলা হলো স্বাভাবিকতা থেকে বিচ্যুত হওয়াটা একটা বড় অস্ত্র, যে হয়ে গেলে ওনার কাছে অস্ত্র তুলে দেওয়াই হলো যে আমাকে এলিমিনেট করে দেবে অন্যজনের কাছ থেকে। বোঝাতে পারলাম যে আমি কি বলতে চাই? যেগুলো আমাদের হাতে আছে, যেগুলো আমাদের হাতে আছে, তো সেগুলো আমাকে কাজটা করতে জানা নেই হবে। যেটা, এটা সরাসরি বলা যাবে যে মানে স্যার এটাই জানা নেই, এটা মানে এটা জানা নেই যে আমি স্বাভাবিকভাবেই যদি বলি। হ্যাঁ, সেটাই এতক্ষণ বলার চেষ্টা করলাম তো, যে স্যার মানে এবারে জানেন এটার মধ্যে অনেক রকম ভাবে বলবেন, একাধিক ছাত্রছাত্রী একাধিক রকম হবে। স্যার এটা আমি জানি না, একরকম। স্যার এই মুহূর্তে আমি এটা জানি না, কোনোদিন শোনো না, না সেরকম শুনি না। আবার কেউ প্রথম থেকে বললো এইটা স্যার না, স্যার মনে আসছে না, শুনেছি, জানি। তাহলে 4 রকমের অভিনয়, 4 রকমের ক্যান্ডিডেটকে পেয়ে গেল, পাওয়া গেল তো। আমি একাই 4 রকমের ক্যান্ডিডেটের অভিনয় করলাম। তাহলে ওনার তো কাজ হচ্ছে তো সেগ্রিগেট করা, এর থেকে আলাদা, এর থেকে আলাদা। তাহলে আলাদা করার অস্ত্রটা আমি কাজ করে দেবো। তাহলে কোনটা হওয়া উচিত? ওই যে স্বাভাবিক, ওই যে স্যার এই মুহূর্তে আমি জানি না কোনটা ভালো লাগলো, এই 4টের মধ্যে কোনটা ভালো লাগলো আমার না জানার বলাটা। স্যার একটা ন্যূনতম তো সময় থাকা উচিত যে এই এতক্ষণ সময়টা হ্যাঁ, তারপরে সে তো হবে। তাহলে কোনটা ভালো লাগলো? আমি তো 4 রকমের বললাম, তাহলে যেটা ভালো লাগলো সেটা করব। এবার চয়েসটা তোমাদের নিজেদের মতো, যে আমি এইরকম ভাবে করব। এটা একটা ব্যাপার। বলা হলো যে আমি প্রস্তুত হব ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময়, আমার পঠন পাঠন, আমার অবস্থান, আমার ইচ্ছা, আমার চাহিদা, আমার পড়াশোনা, এই সমস্ত কিছুর সঙ্গে একটা বাস্তব জায়গাকে নিয়ে দাঁড়ানো। ব্যাপারটা ক্লিয়ার হলো না যে এটা কেন? ব্যাপার হলো এবারে আসছে যে প্রস্তুতির কথা বলা হলো, যে আমার পঠন পাঠন এইসবের সঙ্গে ইন্টারভিউতে স্বাভাবিকভাবে স্যার জিজ্ঞাসা করলেন যে পড়াশোনা তো করে, সবাই তো পড়াশোনা করেই চাকরিটা পেয়েছে বা পরীক্ষায় পাস করেছে, আর কি করে? স্বাভাবিক এখান থেকে আমি ওনাকে লোকানোর আর জায়গা না রেখে, যাতে মিথ্যা কথা যাতে না বলে, ওনাকে যেন কোনো রকম ভাবে মানে শুধু বুঝিয়ে দিয়ে চলে আসার মতো বলবো, এই মানসিকতা না থাকে। এইটা আমাদের কাছে অস্ত্র রয়েছে। কিরকম? যে আমি যদি একজন কেউ বলে যে আমি পড়াশোনা ছাড়া একটু গল্প, কবিতা এসব শুনতে, গান শুনতে ভালো লাগে, যাই বললাম তাহলে কবিতা গাও, পারো একটা শোনাও, আমি ঠিক শিখি না কিন্তু পারো। তাহলে আমার প্রস্তুতির জায়গায় অস্ত্র রয়েছে। প্রাইমারিতে এত কবিতা, এত শ্রেণীর বিভিন্ন রয়েছে, আমি ওনাকে আমার বৃত্তে নিয়ে চলে এসেছি। একাধিক কবিতাকে গানের মতো করে বা কবিতার মতো করে আমি প্রিপারেশন নিয়ে রেডি হয়ে থাকবো, এবং সেই কবির জীবনী ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে তার কিছু লেখা এরকম করে রাখলাম।
যদি আমাকে কোনো রকম ভাবে প্রশ্ন করে এছাড়া তুমি কি করো, তাহলে যাতে করে আমি এটা বললি উনি আমার বৃত্তে চলে আসবেন, এবারে আমি ওই বৃত্তের সমস্ত উত্তরগুলো দেবো। যে তাহলে একটা কবিতা বলো, তাহলে টাইম লাগবে। আরে কাল লেখা বলো তো, আর নাম বলে দিলে। উনি জানেন না যে তুমি ওইখানে প্রিপারেশনটা নিয়ে এসেছো, তার একাধিক লেখা তোমার জানা আছে, তার পরিচিতি জানা আছে, তার জীবন জানা আছে, তার জন্ম অবস্থা জানা আছে, বাল্য জীবন জানা আছে। অর্থাৎ আমি প্রস্তুতি হয়ে গেছি, ওনাকে সুযোগ পেলে আমার বৃত্তে নিয়ে আসবো, আমি ওনার বৃত্তে না। ক্লিয়ার? যদি বলা হয় গান গাই, একটু গান টান করতে বা শুনতে ভালো লাগে, বলতেই পারে, তাহলে আমাকে প্রস্তুত নিতে হবে। গান হলে একটা গান রেডি করব, সেই গান কার কি ঘরানা ইত্যাদি ইত্যাদি। কবিতা যদি বলে তাহলে একটা কবিতা এমন প্রাইমারি রকম করব, যাতে করে সেই কবির নাম, তার ঠিকানা, অ্যাড্রেস। তাহলে প্রস্তুতি বলতে এইরকম জায়গা, পরীক্ষক নিজেও জানবেন না যে এ যে অনেক প্রস্তুতি নিয়ে চলে এসেছে, ওনার ভালো তো, অথচ উনি ওনার বৃত্তে ধরা দিলেন। যে অথচ স্বাভাবিকভাবে উনি প্রশ্নটা করলেন যে কি করো? স্যার পড়াশোনা করি, এই তো এরকম। এখন কেউ বললো যে আমি টিউশন পড়াই, হ্যাঁ সেখানেও তোমার বৃত্তে নিয়ে আসার জায়গা রয়েছে। এখন কলেজে পড়াই, বিশ্ববিদ্যালয়ে পড়াই, স্কুলে পড়াই এমনটা না, প্রাইমারি ছেলেদেরই পড়াই। কেন বললাম? তাহলে বৃত্তটা ছোট হলো। তাহলে প্রাইমারি হলে এবার এই জায়গায় প্রাইমারি পরীক্ষা ব্যবস্থা কেমন, কোথায় কি বই আছে, ওই শ্রেণীগত আমাকে তো পড়তেই হবে, যে 1-এ কি, 2-তে কি, 3 কি, তাহলে তার কোথায় কি সিলেবাস আছে এইগুলো তো আমাকে জানতেই হবে। আমি আমার বৃত্তে নিয়ে চলে যাবো। প্রাইমারিতে পড়াও, তাহলে আচ্ছা বলো তো প্রাইমারি কবার পরীক্ষা হয়, থার্ড সেমিস্টারে কিরকম সিলেবাস, আচ্ছা চতুর্থ শ্রেণী থেকে বলো তো একটা এরকম কবিতা। বা বললো যে চতুর্থ শ্রেণী আমি ত্রিভুজের পড়াবো, কোন ক্লাসে পড়াবে তুমি, 1-এ, 3-তে না 4-এ? তাহলে আমার তো দরকার হচ্ছে আমি যে সময়টা ওনাকে দেবো সেই সময়টা আমার বৃত্তে নিয়ে আসা, চালাকি তো আমার। তাহলে স্বাভাবিকভাবে উনি আমার বৃত্তে চলে আসবেন। আর তাহলে আমি প্রস্তুত হয়ে গেলাম এরকম ভাবে, যে আমাকে যদি কোনোভাবে বলে যে আর কি করা হয়, কি করতে ভালোবাসো, কি করতে ভালোবাসে বা কি করা হয়, এরকম একাধিক প্রশ্ন যেটার দ্বারায় আমি আমার বৃত্তে ওনাকে নিয়ে আসতে পারবো, তা সেই মতো প্রস্তুত হয়ে যাবো। বোঝাতে পারলাম আমি কোন এরিয়াটার কথা বলছি? ক্লিয়ার হলো কি? তো এটা পাঠকে আমরা ভিতর থেকে বলবো প্রস্তুতি। তাহলে উনিও জানেন না যে আমি ইন্টারভিউয়ের জন্য একটা ছোট্ট এরিয়া তৈরি করে নিয়ে প্রস্তুত হয়ে গেছি। ওনার ভালো লাগবে যে তাই তো প্রশ্ন করলাম, বলছে ভালোই তো, মানে উনি ধরা দিয়ে দেবেন। বুঝতে পারলাম? স্যার এখানে যদি বলা হয় তাহলে মানে ডিএলএড যারা ট্রেনিং করে হ্যাঁ। তাদের মানে প্রাইমারি আর আপার প্রাইমারি দুটো ভাগ থাকে। হ্যাঁ। তাহলে আমি যদি বলি প্রাইমারি পর্যন্ত পড়াই তাহলে আমার বৃত্তটা আরো ছোট হয়ে যাবে। হ্যাঁ, আমি সেটাই ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবার যদি আমাকে বলে যে আপার প্রাইমারিতেও তো আপনার মানে ইকুয়াল জায়গা, তাহলে আপনি পড়ান না? স্যার বলতে পারে, কিন্তু আমি তো বলছি আমাদের এখানে চালাকির জায়গাটা, আমরা তো কৌশল শিখতে এসেছি যে আমি ইন্টারভিউ বোর্ডটাকে অ্যাপিয়ার করব, কোন কৌশলে আমার নির্ধারিত 8 মিনিট বা 10 মিনিটটাকে আমার মতো করে ইউজ করে দেবো, অথচ উনি জানবেন। তাই তো এখানে আসার অর্থ কি, যে আমরা তো ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে এসেছি, টিপস নিতে এসেছি। তাহলে ইন্টারভিউয়ের জন্য যদি হয় তাহলে আমাদের কি শেখার আছে, কি কি শিখতে হবে, আমরা তো সেটাই শেখাচ্ছি, মানে আলোচনা করছি, শেখাচ্ছি না আলোচনা করছি। আবার এর বাইরেও হতে পারে, এর বাইরেও যেতে পারে। আমি বলতে চাইলাম যে আমাদের দিগন্তগুলো যাতে কিরকম ভাবে থাকবে, একটু আঁটাশোটা। প্রথমেই তো শুরু করলাম যে পৃথিবীর সব জিনিস তো জানা নেই, আমরা তো কেউ তো পারবো না সব প্রশ্নের উত্তর দিতে। তাহলে আমরা কি এমন প্রস্তুতি এইসব নিয়ে যেতে পারি যাতে করে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে অন্তত সুযোগ পেলে নিজের দিকটা এনে অপরের থেকে আলাদা বের করে দিতে পারি। আমরা সেই দিকটাকে নিয়ে, সেই ব্রাঞ্চগুলোকে নিয়ে আলোচনা করছি। তো সেইগুলোকে বোঝা গেল কি? আর কিছু? বেশ, এবারে দেখা গেল যে কেউ বলছে যে আমি ওরকম গাছপালা ইত্যাদি এরকম করি, পরিচর্যা করি। এখন পরিচর্যা করার মধ্যে নিজের এরিয়াটাকে ছোট করে বলতে হবে, নাহলে তো আমাকে যদি কোন সার ব্যবহার করা হয়, গাছের বিজ্ঞানসম্মত নাম এই সমস্ত বলে দেয়, তাহলে এখানেও যে আমি বাচ্চাটাকে দেখি, বাচ্চাকে পড়াই, আর এই একটু সময় পেলে গাছে জল টল দেওয়া, ছাদে টাদে দেওয়া, আমি সেটা করি না খুব একটা, যে জল টল দেওয়া এই সবগুলো কাজটা করি। নাহলে বলে মাটি কিভাবে প্রস্তুত করবে ওটাকে,
কি সার দেবে, গাছে পোকা হয় ইত্যাদি। তাহলে আমাকে সুকৌশলে উত্তর দেওয়ার আগে আমার এটাকেই বন্ধ করে দিতে হবে যে আমি করি না, এরকম ভাবে করে ওই জল দেয়া এই সবগুলো করি, গাছে পোকা টোকা লাগলে এই ওষুধ একটু আধটু পাওয়া যায়। এখন ওষুধ যদি পাওয়া যায় তাহলে ওষুধের নাম বলে দেবে যে এই হলে কি হবে, ওই হলে কি হবে, তাহলে সেটা বলা যাবে না। যে ও যা কিছু বাজার থেকে কিনে আনবে এই গাছপালা লাগানো হয়, সেটা জল দেওয়া একটু দেখভাল করি যাতে নষ্ট না করে দেয়। তাহলে কি তুমি তো শিকারই করে নিয়েছো যে আমি ওতে এক্সপার্ট নয়, কৃষি বিজ্ঞানী এক্সপার্ট নয়। তাহলে সেখানে যদি আমাকে একাধিক মেডিসিনের নাম বলে, একাধিক গাছের বিজ্ঞানসম্মত নাম বলে ইত্যাদি বলে, আমি না বলাটা অপরাধ নয়, বা উনিও তখন মেনে নেবেন। তাহলে আমি চাইবো যে আমার কৌশলটা ওনার কাছে কি করে পাবো, বুঝতে পারছি? আচ্ছা, এবার বলা হলো, একজনকে প্রশ্ন করেছিলাম আগের দিন যে সম্ভবত বিজ্ঞান পড়ানোর সময় ওই প্রশ্ন করা হয়েছিল যে একটা বাচ্চা একদম পড়তে চাইছে না, সে বদমাইশি করছে, এইসব করছে, তাহলে তাকে কি করে পড়ানো হবে, বা তার উপযুক্ত করে কি করে পড়ানো হবে। আর আমরা তো থিওরিটাকে প্র্যাকটিক্যালি প্রমাণ করার জায়গায় এসেছি, তাহলে এখানে আমরা কি করব, কি উত্তর দেওয়ার জন্য? আগের দিনে বলেও গিয়েছিলাম আমাদের প্রাইমারি বইগুলোতে না সমস্ত অনুশীলনীর ঠিক পরে এসো দেখি, সেটা বাংলার জন্যও লেখা আছে, বিজ্ঞানের জন্য লেখা আছে, অঙ্কের জন্যও লেখা আছে। ওখানে পরিবেশ পরিস্থিতির ওই বক্তব্যটাকে আয়ত্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে যে এই যে দেখো এই গাছের পাতাটা এরকম দেখতে, এই গাছটা কিরকম ঝোপঝাড় মতো, এই গাছটা খুব লম্বা, অর্থাৎ ওই যে বৃক্ষ গুল্ম গাছের যে সবুজ পাতা, সেতে খাদ্য আছে না, সব ছিল। তাহলে ওইটা বলা হয়েছিল ওই বিজ্ঞান পড়ানোর সময় যে ও যদি না পড়তে চায় কি করা হবে, যে তাহলে পরিবেশ কিছু গাছপালার সঙ্গে তাদেরকে পরিচিতি করার জন্য একটা দিন ফ্রেশার রাখা হবে, তাতে করে তার কি হবে, ভ্যালুটা, অবসাদ মূল্যটা তার কমে যাবে। আমাদের ছিল না যে অবসাদ মূল্য, যার জন্য ট্রেনিং পিরিয়ডে ওই করা হয়, ওই রুটিন তৈরি করা দেওয়া হয় যে অঙ্ক তারপরে ইংরাজি এরকম না হয়, সেখানে তো ছিল। তাহলে ট্রেনিংটা নেওয়ার সময় খুব সুন্দরভাবে সবকিছু ভেবে বাস্তবতা রয়েছে। অবসাদ মূল্যটা ওই বলা হয় যে এরকম ফার্স্ট পিরিয়ডটা অঙ্ক হলে তারপরেই আবার ইংরাজি হচ্ছে না, বাংলা হবে, টিফিনের পরে একবার খেলা, শেষের দিকে খেলা হবে ইত্যাদি ইত্যাদি। তাহলে তার মানে কি, রুটিন তৈরি করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা অবসাদ মূল্য বলে একটা ব্যাপার আছে। ওই জন্য সাবজেক্টগুলো কম্বিনেশনগুলোকে ওরকম করে রাখা হয়। আর ঠিক ওইটাকেই অস্ত্র করে সমস্ত বইয়ের যে পার্টগুলো সেরকম ভাবে রাখা হয়, যে এমনি ওরকম ভাবে রাখা নেই, বইগুলোকে এমনি ওরকম ভাবে রাখা নেই। বুঝতে পারলাম? তাহলে এই সব জায়গাগুলোকে আমার প্রস্তুতি হয়ে আমি সেটা তো পরিস্থিতি বলবে। যেমন আগের দিনে সেই ছবি আঁকা না কি নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, কোনো একটা স্যার বলেছিল যে তুমি তো ইংরেজি বোধহয় তখন পড়াচ্ছিল কেউ একজন, আর আমাদের অলবাবু প্রশ্ন করলে যে একটা ছেলে কিছু করতে চাইছে না, প্রথমে তাকে আমি বলবো এই দেখো আমার দিকে দেখো, তারপরে বলছে, তারপরে অলবাবু বললে যে না তারপরেও সে পড়ছে না, তাহলে কি করবে, যে হেডমাস্টার স্যারকে বলবো, এরকম সব একটা কথা হচ্ছিল না, একটা সাইকোলজিক্যাল একটা টোনে উনি প্রশ্নটা করেছিলেন। তাহলে তার অস্ত্র কি, আমরা ট্রেনিং পিরিয়ডে কি পড়েছিলাম, যে ওরকম হলে আমরা ট্রেনিং পিরিয়ডে একটা শিশুর যখন সে স্বাভাবিকতা থেকে বিচ্যুত হচ্ছে, আমরা তো অনেকগুলো সব তত্ত্ব পড়ে এসেছিলাম, অনেক কিছু জেনে এসেছিলাম, তখন লিখে পাসও করেছি। তাহলে তার প্রয়োগটা দেখার জন্য উনি এই প্রশ্নটা করছেন, যে দেখি ঠিক করে পড়ে ওটা বুঝে ক্লাসরুমে অ্যাপ্লাই করতে পারেন কিনা। বুঝতে পারলাম? তাহলে প্রথমত যে আমার পড়ানোর মধ্যে যদি তার পড়তে না ভালো লাগে, সে কিছু একটা করছে, হয় মারামারি করছে, নয় ছবি আঁকছে, হ্যাঁ প্রশ্নটা করা হয়েছিল ছবি আঁকা, তো তাকে উত্তরটা বলা হলো যে না, তাকে ওই তুমি বোধহয় বলেছিলে যে প্রথমত এইটা নিয়ে তোমার একটা ভালো লাগে, ঠিক আছে, উত্তরটা সঠিক দিয়েওছে, যে এখন তুমি একটু দেখো, এটা পরে আবার ছবি আঁকতে ভালো লাগলে আঁকবে। তারপরের বাকি অংশটা বলেনি যে এই ছবি আঁকার প্রফেশনেও তুমি যদি বড় হতে চাও, তুমি এইটাকে নিয়েও বড় হতে গেলে শুধু এখন থাকতেই ছবি এঁকে কেউ বড় হয় না বাবা,
কারণ এই সাধারণ পড়াশোনাটাকে শেষ করতে হয়, আর্টটা শেষ করলে তুমি যদি আর্ট কলেজে পড়তে যাও, বলে ছোট দিয়েছি মানে হ্যাঁ হ্যাঁ, যে আর্ট কলেজে যদি আমি ভর্তি হতে যাই, আমার ছবি আঁকাটা ভালো, তাহলে আমি এমনি সঙ্গে সঙ্গে এস্টাবলিশড হয়ে যাবো ওয়ানে? সম্ভব না। আচ্ছা তোমার মা বাবার সাথে আমি কথা বলে পরে, হ্যাঁ ভালো করেছো, ওটা আরো জায়গা আছে, অনেক কিছু জায়গা আছে, আমি কথা বলে নেবো। এখন একটু বড়, পড়তেও হবে, ছবিও আঁকতে হবে, এটা নিশ্চয়ই ভালো করেছো, এটা নিয়েও তুমি বড় হতে পারবে, তোমার ভালো লাগে আমি বাকিগুলো বলে দেবো তোমাকে। কারণ শিক্ষকের বৈশিষ্ট্যের মধ্যে আমরা ওখানে পড়ে এসেছিলাম, সব সময় বললাম না, প্র্যাকটিক্যালি যাচাই করে নেবে যে ট্রেনিংটা ঠিকঠাক নেওয়া আছে কিনা। সেখানে ভালো শিক্ষকের গুণের মধ্যে দেয়া ছিল পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন, তারপরে শিক্ষক হবেন, আমরা ওখানে বলে যাচ্ছি যে দূরদর্শী সম্পন্ন। দূরদর্শী সম্পন্ন মানে আগামী দিনে কি হচ্ছে, কিভাবে হবে, আর কি করলে সুবিধা হবে, তিনি হবেন সঠিক নির্দেশক। একটা শিশুকে আইডেন্টিফাই করে নার্চারিং করতে করতে কি হবে, একে কি করা উচিত। আমাদের স্যারেরা তো, ম্যাডামরা আগে তো বলতেন যে এই তুই তো এটা ভালো জানিস, এটা আমাদেরকে বলে দিচ্ছি। আমরা কতটুকু জানি, যোগাযোগ ব্যবস্থা তো সেরকম ভাবেই করে। তাহলে শিক্ষক তার দায়িত্বের মধ্যে আসতে পারার জায়গা, মানে দক্ষতা রয়েছে, সেটা তো টেস্ট হয়ে গেল ওটার মধ্যে দিয়ে, যে উনি একটা আদর্শ শিক্ষক হিসাবে এস্টাবলিশ হতে পারবেন। কারণ ওখানে তো আমরা শুধু মুখস্থ করে গেছি, লিখে গেছি, আর এখানে উনি টেস্ট করছেন যে সত্যি ওটাকে পড়ে এর মধ্যে এই বৈশিষ্ট্যটাকে খুঁজে পাওয়া গেল, তার স্বাভাবিকভাবে আলাদা হয়ে গেছে। হলো কিনা? তো এরকম ছিল। এবার তৃতীয় একটা পার্ট, যে প্রস্তুতির মধ্যে ওই ওনাকে নিয়ন্ত্রণ করার কথা বললাম, প্রস্তুতির মধ্যে তৃতীয় একটা পার্ট খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে সচেতন থাকতে হবে। সেটা হচ্ছে কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নটা বিতর্কমূলক, এখানে নিজেদেরকে অসৎ পথ অবলম্বন করতে হবে। এতক্ষণ আমি সতের কথা বলে এলাম। কিছু প্রশ্ন থাকবে যেখানে বিতর্কমূলক, সেখানে অসৎ পথ অবলম্বন করতে হবে। মানে আমি জানলেও সঠিকটা বলতে পারছি না। কিরকম পরিস্থিতি হতে পারে, আমি একটা স্পেসিমেন দিই। বলা হলো যে আচ্ছা আপনি তো প্রাইমারিতে চাকরি করবেন, এলে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের রেশিওটা আমাদের পশ্চিমবঙ্গে, মানে সারা দেশের ক্ষেত্রে, যে 100 জনের মধ্যে 70 জন বিভিন্ন সরকারি বিভিন্ন বেসরকারি স্কুলে পড়ছে, প্রতিষ্ঠানে, নামজাদা প্রতিষ্ঠানে, আর 30 জন বেসরকারি স্কুলে পড়ে। তাহলে তো তার মানে সরকারি শিক্ষা ব্যবস্থাটা নিশ্চয়ই ওই বেসরকারি শিক্ষা ব্যবস্থা থেকে একটু পিছিয়ে পড়েছে, তাই না? তোমার কি মনে হয়? এখন তোমার কি মনে হয়, যাই শব্দটা বললো, হ্যাঁও বলতে পারবো না, নাও বলতে পারবো না। এখন বলা হলো নিশ্চয়ই ওদের তো ইংরাজি অনেকটা পড়ার, বাংলা মাধ্যমে অন্তত ইংরাজি নেই, তারপরে আধুনিক জায়গায় তাকে উপযুক্ত করে তোলা হবে, ইত্যাদি ইত্যাদি বলতে আরম্ভ করলাম, বল করে বললাম যে এখানে এবারে আমাকে অসৎ হতে হবে। এবারে এই মা শারদার মতো আমি সতেরো মা অসতেরো মা হতে হবে। কি করে হতে হবে? আমি সতেরো মা অসতেরো মা, তাহলে ওনাকে প্লিজ করতে হবে, খুশি করতে হবে, আমি উত্তর দেবো। অতি উনি বুঝে যাবেন খুব চালাক চতুর ছেলে। আর কারণ আমাকে তো, আমার টেস্টটার নামই তো পার্সোনালিটি টেস্ট। তাহলে ওই জগতের মধ্যে পড়ে গেলে আমি কি করে বেরিয়ে আসবো ওখান থেকে নিজেকে অনন্য সংবিধান করিয়ে, সেটা তো আমাকে টেস্ট করছে। তাহলে হ্যাঁ, তোমার যেরকম যুক্তি থাকবে, যুক্তিটা হয়ে যাবে সরকার বিরুদ্ধ না, সরকারের পক্ষ দিয়েই কিরকম ভাবে যুক্তি দেওয়া যায় যে ইংরাজি মাধ্যম স্কুলে পড়ার যে প্রবণতাটা বেশি, কারণ এখানে শিশুর সংখ্যাটা তো কম, আর দেখভাল করার লোক নেই, মা বাবা ব্যস্ত, স্যার ওই জন্যই হয়তো ওরকম ভাবে ভর্তি করে দেয়, যে তাহলে আমাকে আর দেখতে হবে স্কুলে নিয়ে গেলে, স্কুলে প্রাইমারি স্কুলে দিয়ে গেলে ছেলে আর নিয়ে আসা, ওখানে অনেকক্ষণ আটকে থাকে, তারা দেখে নিল, টাকা দিয়ে বেরিয়ে যাবে। আমি সকালবেলা ডিউটি যাব, তাহলে আমি যাই টাকা দিয়ে দিলাম, গাড়ি এলো নিয়ে চলে গেল, ছেলে ওখানে ভর্তি হয়ে গেল, পরে আবার 4টের সময় আসবে, আমি ডিউটি থেকে ফিরলাম। তাহলে তো ওই জন্য হতে পারে স্যার, শুধু পড়াশোনা গুণগত মানের জন্য নয়। বলে বাহ, দারুণ যুক্তি তো, তাই না? যে একটা বাচ্চাকে স্কুলে দিতে গেলে আমরা তো ব্যস্ত, এবং এরকমটা নয় যে আমনি একটা বাচ্চা মানুষ হয়ে যাবে। তাহলে আমি আমার যুক্তি অন্যরকম খাড়া করে দিয়েছি, যে অ্যাকচুয়াল স্যার এটা না। দ্বিতীয়ত হচ্ছে আমরা সবাই তো চাই মানে নিজেকে খুব দেখানোর জন্য, মানে ডেমনস্ট্রেশন, লোক দেখানো একটা ব্যাপার, অভিপ্রদর্শনের ব্যাপার।
সেই জন্যই যে আমি হয়তো পড়াশোনা কিছু জানি না, আমার মিষ্টির দোকান বা কারখানা, ছোট করছি না, লোহার কারখানা, অনেক টাকা আছে, কিন্তু ওই ছেলেটা মানে ও ডাক্তারের ছেলে, মানে একটা প্রাইমারি টিচারের ছেলে, প্রাইমারি টিচার থেকে আমি অনেক বেশি ইনকাম করি, ওর ছেলেটা তো ইয়েতে পড়ে এশিয়ান ইন্টারন্যাশনাল, ওই জন্য আমাকে ভর্তি হতে হবে। আমি জানি না ABCD লিখে ছেলেকে কোনোদিন বই দেখাতে পারবো না। তাহলে এটা হতে পারে যে অভিজাত সম্প্রদায় হিসাবে মানুষ প্রমাণ করার জন্য অনেক দৌড় হচ্ছে স্যার, ওই জন্য হতে পারে। শিক্ষার গুণগত মানের দিক থেকে এটা বলা যায় যে প্রাইমারি সরকারি শিক্ষা ব্যবস্থার গুণগত মান অনেক কম, এটা না। দুটো যাই এরকম যুক্তি দেখাতে আরম্ভ করে দিলে যে তাই তো এতদিন তো সবাই জানে যে এখানে কিচ্ছু হবে না, সরকারি স্কুলে পড়া হয় না, ইয়ে হয় না, এরকম। ওখানে আমি অন্য দেখালাম যে সমাজ যেভাবে চলছে সেই বাস্তব জ্ঞানের সঙ্গে, যে আমার প্রমাণ হলো আমি কম্পিটিশন করতে ভালোবাসি, আমি এত টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা দিয়ে পার ইয়ার এশিয়ান ইন্টারন্যাশনাল পড়াই, এইটার জন্য ছেলেকে পড়ানোর জন্য। আজ পরে বলছি, আগে এটাকে কমপ্লিট করে নিই। এবারে বলছে তাহলে কি ওরা কিচ্ছু পায় না, এবারে চার্জ করা হতে পারে। আমি বলছি এই প্রশ্নটাই করবে এমন না, আমরা এরপরে আরো অনেক কিছু ভাববো, আমি খালি ধরিয়ে দিচ্ছি যে কি ভাববো। এবার চার্জ করলো, তাহলে কি একদম হয় না? মানুষ এত বোকা, শুধুমাত্র লোক দেখানোর জন্য যাচ্ছে, সময়ের অপেক্ষা ইত্যাদি, আর কিছু হয় না। বলছে তোমার কি মনে হয়? এবারে আবার অসতের মাস 17 মাস বললাম, এবারে আমাকে দেখাতে হবে যে সত্যি হয় না, এবারে স্ট্রং রিজিস্ট্রেশন একটা রয়েছে। আমি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে এসেছি, গভর্নমেন্টকে আমি ছোট করতে পারবো না। তাহলে কি করে এবারে যুক্তি দেখাবো? অথচ এই পরিস্থিতি, পড়াশোনা সবাই তো বলে হয় না, যায় মিড ডে মিল খায় ইত্যাদি। স্যার সত্যি অনেকটাই পিছিয়ে থাকবে, ওনারা হয়তো ভাববেন যে কম্পিটিশনের জগতে আমার ছেলে পিছিয়ে আছে, তাই আমাকে ইংরাজি এসব শেখাতে হবে, আধুনিক বিষয় নিয়ে। কিন্তু সরকারি স্কুলের থেকে হ্যাঁ, তো এবারে এখান থেকে বেনিফিট কি কম্পেয়ার করে বলছে যে স্যার কেউ একজন প্রতিষ্ঠান যখন করে তার অবজেক্টিভস কি হয়? অবজেক্টিভস অফ এ ফার্ম হচ্ছে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। যে কোনো ফার্মের অবজেক্টিভ হচ্ছে তার মুনাফাটাকে সর্বাধিক করা। তাহলে সরকারি স্কুল বেসরকারি স্কুল যাই করুক না কেন, তার মুনাফাটাই তার কাছে সর্বাধিক হওয়া উচিত। কিন্তু সরকারিতে এই অবজেক্টিভ থাকে না যে তাকে লাভ করতেই হবে স্কুলের কাছ থেকে। তাহলে নিশ্চয়ই সরকারি স্কুলের বেসরকারি থেকে সরকারি স্কুল বেশি ভালো হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে সোর্সগুলো দেবে সরকার, আগামী দিনের কি প্রজেক্ট নিচ্ছে, কি হওয়া উচিত, কোন কেন্দ্রিক, সেই কেন্দ্রিক পাঠ্যক্রমগুলো বিদ্যালয়ের মধ্যে পরিচর্যা করার জায়গা থাকে। সেই অনুকরণে ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে, নতুন ভবিষ্যৎকে তৈরি করে নিয়ে যায়, অর্থাৎ প্রয়োজন হবে। যেমন উদাহরণ বলবেন, যেমন উদাহরণ এই তো আমাদের সময় অনেক আগে কি বিভিন্ন বিষয়ের অনার্সের ব্যাপার ছিল, এখন আগে কি ফিজিক্যাল এডুকেশন এইসব ব্যাপার ছিল, এখন ফিজিক্যাল সাবজেক্ট হয়ে যাচ্ছে, এআই একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। তাহলে কি দূরদর্শী যে আমাদের ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, তাহলে ডিজিটালকে কিছু সাবজেক্টকে ইনক্লুড করে দেওয়া হচ্ছে সরকারি ব্যবস্থার মধ্যে। বলে সে তো বেসরকারিতেও হয়, কস্টলি, সবাই অ্যাচিভ করতে পারবে না। তাহলে নিশ্চয়ই সত্যি তো সরকার তার ম্যাক্সিমাম প্রফিট করতে চায় না, এই অবজেক্টিভ নেই, সে তার দেশটাকে চালিয়ে যাবে। তাহলে আগামী দিনের কি উদ্দেশ্য সেই অনুযায়ী অনুকরণে তাহলে সরকারি স্কুলে সেটা আমরা পাবো। কিন্তু বেসরকারি স্কুলে যাই হোক না কেন তার লক্ষ্য তো ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। কারণ একটা প্রতিষ্ঠান তার সে তো কোনোদিন হবে না যে শুধু সমাজ সেবা করার জন্য প্রতিষ্ঠান খোলে না, কেউ খোলে না, ওরম বলে তার একদম নিহিত রয়েছে। তাহলে এই স্ট্রং এগুলো দিলেই যথেষ্ট। আলাদা হয়ে গেল চিন্তা ভাবনা, না সাব চিন্তা ভাবনা বলে থাকে যে বেশ পারলেস চিন্তা ভাবনা রয়েছে। তো এটা ব্যাপার যে তাহলে আমাকে একদম বলে দেওয়া যাবে না যে হ্যাঁ ভালো হ্যাঁ খারাপ, এর দিকেও যেরকম কিছু যুক্তি থাকবে ওর দিকেও কিছু যুক্তি থাকবে, এরকম ভাবে আমাকে ওই জায়গা থেকে বেরিয়ে আসার জায়গাটা করতে হবে। ঠিক আছে, এবারে নিজের শিক্ষা সম্পর্কে, নিজের শিক্ষাক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোকে ইনভলভ করা, যেটা আগে আমি বলে দিয়েছি যে গান জানলো কি, কবিতা ভালো লাগে, ওইভাবে নিজেকে টেনে নিয়ে আসা, এটা একটা বলা হলো। এরপরে যে এরপরে আমরা ডেমনস্ট্রেশনের দিকে যাই। যে ডেমনস্ট্রেশনের দিকে আমাদের আবার কি শেখা আছে? আমরা তো টিচিং
টিচিংটা তো আমরা শিখে গেছি একটা বিষয়, তাকে লেসন প্ল্যান করা শিখে গেছি, তার এই কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলোকে শুধু দেখানো। এবং সবাই তো বলে যে তুমি পাঠ উপস্থাপন ভালো হয়নি, এই তোমার পূর্বজ্ঞান ভালো হয়নি, আর দুটো প্রশ্ন করতে হবে, তোমার মূল্যায়নটা ঠিক হয়নি, ব্যাখ্যাকরণটা ঠিক হলো না, এরকম সব আমরা তো ট্রেনিং পিরিয়ডে এসব শুনে শুনে কান সব বদ্ধ হয়ে গেছে যে যাই দুখানা প্রশ্ন করে তুমি আর দুটো প্রশ্ন করলে না, এই এছাড়া আর বাকি কিছু শিখে আসেনি, তাই না? তাহলে এবার আমি ডেমনস্ট্রেশনের ওখানে দিতে গিয়ে আমি অন্যদের কাছ থেকে আলাদাভাবে কি করে উপস্থাপন করব? সবাইকে তো জানা, কম্পোনেন্টগুলো সবার জানা, তাহলে সবাই শিখেছে, সবাই ট্রেনিং নিয়েছে, তাহলে আমি আলাদা অন্যদের থেকে কি করে? প্রথম প্রস্তুতি, তাহলে এখানে তার কি প্রস্তুতি থাকবে? তাহলে আমার প্রস্তুতি হবে যে আমি যা বিষয়েই ডেমনস্ট্রেশন দিই না কেন, কম্পোনেন্টগুলো আমার কাছে খুব ক্লিয়ার এবং অল্প সময়ের ব্যবধানে বেশি সংখ্যক কম্পোনেন্টকে অ্যাকোয়ার করতে করতে যেতে হবে। ক্লিয়ার হলো না? ট্রেনিং পিরিয়ডে আমরা যে শিখেছি তার বিপরীত এখানে হবে। আমরা ট্রেনিং পিরিয়ডে কি শিখেছি? সিমুলেটেড লেসন প্ল্যান অথবা মাইক্রো টিচিং অথবা একটা শ্রেণীকক্ষের ক্লাস। সেখানে আমাদেরকে বলতো যে একটা টপিক ধরলে সেখানে প্রথমে তাদের পূর্ব জ্ঞানটাকে যাচাই করো, তারা আগে যা জানতো, তারপরে তুমি তাদেরকে পাঠটাকে ঘোষণা করো, পাঠটাকে উপস্থাপন করো যে আগে তোমাদের এটা পড়াবো, তারপরে সেই পাঠের অংশটাকে নিয়ে ব্যাখ্যা করে বোঝাও, বিষয়টাকে সে জানলো, তারপরে সে কতটা আয়ত্ত করলো সেই সংক্রান্ত তাদেরকে মূল্যায়ন করো অর্থাৎ প্রশ্ন করো, আর প্রশ্ন করার পরে সমস্ত বিষয় যখন পাঠ হয়ে যায় একটা শ্রেণীকক্ষের সাধারণ পাঠক ব্যবস্থা হচ্ছে যে ক্লোজিং দ্য লেসন অর্থাৎ পাঠটাকে সমাপ্তি করা। এই তো আমাদের টেকনিক্স আমাদেরকে শিখিয়ে গেছে, এই তো ব্যাপার। তাহলে আমরা এখানে ডেমনস্ট্রেশন 5 মিনিটে দিতে গিয়ে কি করে দেখাবো? আমি যে সবকটা কম্পোনেন্ট সম্পর্কে ওয়াকিবহাল, আমাকে জানবেন কি করে পরীক্ষক? আমাকে তো বলবে না একটা ডেমনস্ট্রেশন দাও। তাহলে 5 মিনিটে আমি যে সমস্ত কম্পোনেন্ট সম্পর্কে ওয়াকিবহাল, আমাকে পরীক্ষক জানবেন কি করে? তাহলে নিশ্চয়ই এখানে আমার প্রশ্ন থেকে যায়, তাহলে এখানে যদি ওই কেন্দ্রিক আমরা প্রস্তুতি নিতে পারি নিশ্চয়ই অন্যদের থেকে একটু আলাদা হয়ে যাব। না তো একজনকে উপস্থাপন করতে করতে শেষ হয়ে যাবে, কারো বা উপস্থাপন করে একটা ব্যাখ্যা করতে করতে শেষ হয়ে যাবে ইত্যাদি। তাহলে কারো পক্ষে সম্ভব নয় আমি সব জানি, ওই জন্য ওই বাক্যটা ব্যবহার করলাম যে অল্প সময়ের ব্যবধানে সর্বাধিক উপকরণগুলোকে ব্যবহার করা যায় এমন দূরদর্শী সম্পন্ন হতে হবে। তাহলে এমন চালাকিটা করতে হবে। কিরকম চালাকি? এই চালাকিটা করতে গেলে আমাকে একটা ডেমো দিতে হয়, মক ডেমো দিতে হয়, যে কি করে আপনি যে জায়গাটা বললেন সেটা আর আমি যেটা বলি সেটা তার মধ্যে রিলেট করতে, তার মধ্যে পার্থক্যটাকে দেখাতে হয়, দেখিয়ে তারপরে নিজেদেরকে ওই রকম একটা করে লেসন ধরে প্র্যাকটিস করতে হবে যে সর্বাধিক কম্পোনেন্ট কি করে এট এ টাইম দেখানোর জায়গা রয়েছে। তাহলে তৈরি করে ফেলতে হবে, স্কোপ তৈরি করতে হবে লেসনটাকে ধরে ধরে আমরা যাকেই ডেমো দিই না কেন যে সর্বাধিক কম্পোনেন্টটাকে উপস্থাপন করার জায়গা, এবং তার মধ্যে বিক্ষিপ্ত নয় যেন না হয়, ছেড়ে ছেড়ে মানে একদম ধারাবাহিকভাবেই তার মধ্যে সর্বাধিকটা আসে। কিরকম হলো? সাপোজ ধরো, এবার আমি একটু বলি যে এই দুটোর মধ্যে একটুখানি পার্থক্যটা বলার চেষ্টা করি যে ওই শিক্ষা বিজ্ঞানের ট্রেনিং পিরিয়ডের মত অনুযায়ী থিওরি যা আছে সেই অনুযায়ী ডেমনস্ট্রেশন, আর আমি বললাম যে অল্প সময় যে 5-7 মিনিটের মধ্যে ওই ডেমনস্ট্রেশনের সমস্ত বেশি বেশি কম্পোনেন্টকে কি করে বা বেশি আইটেমগুলোকে কি করে উপস্থাপন করতে পারি, সেইটা দুটোর মধ্যে কিরকম ভাবে আসবে। সাপোজ আমি 4th শ্রেণীতে পড়াতে যাচ্ছি, আমি একজন টিচার, তো তাহলে আমাদেরকে প্র্যাকটিস করালো যে সেখানে জ্যামিতির একটা পার্ট রয়েছে 4th শ্রেণীর। আগের দিনে স্যার খুব প্রশ্ন করছিলেন না, ওই সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু কোণ, ত্রিভুজ কয় প্রকার, প্রশ্নটা যদিও স্যারকে আমি করছি না, প্রশ্নটার মধ্যে মেনশন করা উচিত ছিল যে কোণ ভেদে ত্রিভুজটা কয় প্রকার, বাহু ভেদে ত্রিভুজটা কয় প্রকার, এরকম হলে তার প্রশ্ন হয়, মানে উত্তর হয় ওইভাবে। তো উত্তর ওইভাবে প্রশ্ন হলে তাহলে দুরকমভাবে উত্তরটা বলতে হবে, যে বাহু অনুযায়ী ত্রিভুজকে ভাগ করা যায়, সেটা হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ, যেমন হচ্ছে সমবাহু ইত্যাদি ইত্যাদি। কোণ ভেদে আবার তাকে ভাগ করা যায় এরকম। অ্যাকচুয়াল স্পেসিফিক উত্তরটা স্পেসিফাই করা ছিল না, বাদ দিই, আমরা কম বেশি সবাই ওইগুলোকে জানি। আমি ওই জন্য একটা জেনারেল টপিকের কথা বলছি যে আমি 4th শ্রেণীতে পড়াবো, অঙ্ক পড়াচ্ছি,
আমি এই ত্রিভুজটাই পড়াবো। তাহলে আমি ট্রেনিং পিরিয়ডে প্রথমে যা প্র্যাকটিস করে এসেছি প্রথম টিচার হিসাবে পড়াচ্ছি। তাহলে আমি এলাম, এসে বললাম যে তাহলে আগের দিন কি পড়ানো হলো? আগের দিন আমরা পড়িয়েছিলাম বিন্দু, এবং সেখান থেকে বিন্দু দিয়ে সরলরেখা কি করে আঁকা হয় সব পড়িয়েছিলাম। কারণ পূর্বজ্ঞান যাচাইকরণ শুধুমাত্র প্রশ্ন করে করেই যে উত্তর হবে এমনটা নয়, আগে যা পাঠটা শেষ করেছে সেটাও তো পূর্বজ্ঞান। সেটা ছাত্রছাত্রীকে তুমি বলো এরকম না বলে আমি বললাম যে বিন্দু তাদেরকে যোগ করে রেখা হয়ে যায়, তাই তো? ঠিক বলেছ? তো এরপরে তাহলে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে আমাদের ট্রেনিং পিরিয়ডে কি শেখায় যে ওইখানে কিছু জিনিস দেখাবে, দেখিয়ে বলবে এগুলো কেমন দেখতে, হ্যাঁ ঠিক বলেছো বলে এবারে দেখানো হলো যে আজকে তোমাদের ত্রিভুজ পড়াবো। তারপরে তুমি আরম্ভ করে দিলে যে একটা একই তলের উপর অবস্থিত তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ বা বদ্ধ, সীমাবদ্ধ না বলে কেউ বদ্ধ করলেও রাইট, মানে সংযোগ করে থাকলেই হবে, এমন জ্যামিতিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। কেমন? তাহলে ত্রিভুজ কাকে বললাম? ত্রিভুজের কটি বাহুর কথা বললাম? তিনটি বাহুর কথা বললাম। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আর এই ত্রিভুজকে বাহু ভেদে তিন রকম ভাবে ভাগ করছে। প্রথমে হচ্ছে যদি তিনটে বাহুই একই হয়, সমান হয়, সমান দৈর্ঘ্যের, আগের দিন বলা হয়েছিল না দুটো বিন্দুকে সংযোগ করলে একটা রেখাংশ বলতে পারো, ওদেরকে রেখাংশ আলাদা করা নেই, মানে কোণের জন্য অ্যাকচুয়াল রেখা এবং রেখাংশের মধ্যে তফাৎ আছে। আর তিনখানা থাকবে, তার মানে তিনটে, তাকে বাহু বলা হচ্ছে। এই তিনজনকারী দৈর্ঘ্য যদি একই হয় তাহলে সেই ত্রিভুজটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। সম শব্দটা রয়েছে, তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আর যদি এরকমটা হয় কোনো একটা ত্রিভুজ যার দুখানা বাহু এর সঙ্গে ওর সমান আর একটা অন্য, তাহলে যে ত্রিভুজের দুটো বাহু পরস্পরের সঙ্গে সমান অপরটা আলাদা তাকে বলা হয় সমদ্বিবাহু। দ্বি বলা হয়েছে, দ্বি শব্দের অর্থ দুই, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা ত্রিভুজ যার কোনো বাহুটার সঙ্গে কোনো বাহুর দৈর্ঘ্যের মিল নেই, সব আলাদা আলাদা, তিনজনই আলাদা আলাদা, তাকে আমরা বলছি বিষমবাহু। সম নয় এমন বিষমবাহু। এইগুলোর মধ্য দিয়ে নয় পূর্বজ্ঞান হয়ে গেছে, ওই বাংলা শব্দের গুলোকে ভেঙে বলা ইত্যাদি ইত্যাদি, ওদের অনেক কিছু হলো। এবং এখানে সমন্বিত একটা সমন্বয়ের কথা বলা হয়েছিল, কোরিলেটেড এডুকেশনের কথা বলা হয়েছিল, বাংলা ইংরাজি অঙ্ক এদের মধ্যে সমন্বয় আছে, পড়ানো হয়েছিল যে একটা বিষয়ের পাঠ আর একটা বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত। তাহলে এটা জেনারেল পড়িয়ে গেলাম। তো এটা ব্যাখ্যা করতে করতে আমার তো 3 মিনিট হয়ে গেছে। তাহলে এবারে বলো, তারপর তোমরা শিখেছো, আসছি, এখনো হয়নি, আমার কথা বলাটা কমপ্লিট হয়নি। তারপরে তাহলে তোমরা জানলে, এবারে বলো তো তুমি ত্রিভুজ তাহলে বাহুভেদে কয় প্রকার বললাম, মূল্যায়ন করা এরকম আমাদেরকে ট্রেনিং এ শিখিয়েছিল। তাহলে একবার উপস্থাপন করেছি, ওদের সঙ্গে কথা বলেছি, পড়িয়েছি, এবারে এই ধারাবাহিক, হ্যাঁ তুমি ঠিক বলেছো, এবারে ওই কথাটাকে বোর্ডে লিখেছো, ব্ল্যাকবোর্ড ইউজ হয়েছে। তাহলে এইটা হচ্ছে ধারাবাহিকভাবে যেতে যেতে আমার এই পদটা আমরা সবাই শিখে গেছি, এবং এটা ভালোও লাগে। আমি আজকে বললাম যে না, আমাকে তো 4 মিনিট দেবে, আমি যে অনেক কিছু জানি কি করে বোঝাবো, আবার তার মধ্যে কম্পোনেন্ট অনেকগুলো একসাথে দেখাবো, কি করে বোঝাবো। এইটা তো আমরা সবাই শিখে এসেছি, এরকম ভাবে ভালো হচ্ছে, প্রেজেন্টেশন খুব ভালো হলো। তাহলে এবার আমাকে 4 মিনিট দেবে, আর আপনি বললেন যে ম্যাক্সিমাম বিষয়গুলোকে ইউটিলাইজ করে যাবে, ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলোকে। কম্পোনেন্ট কি কি আছে বলে দিয়েছিলাম, তার পূর্বজ্ঞান, ব্ল্যাকবোর্ড ইউজ, প্রশ্নকরণ, তারপরে পাঠ সমাপ্তি, যা কিছু আছে আছে। তাহলে এবার আমি একটু ব্যাখ্যা করো, এবার আমি দেখি যে অন্য টেস্টই হবে অথচ অনেকগুলো একসাথে ব্যবহার করতে পারবো, কি করে হয়। মার্কার একটা আছে? হ্যাঁ কটা বাজলো? 5:40 চলে।
আর 10 মিনিট করবো, হ্যাঁ ঠিক আছে। নাকি? না না করো, তোমার যতক্ষণ পারবে, না করো। যতক্ষণ তোমার প্রিপারেশন নিয়েছে ততটুকুই করো। প্রিপারেশন নিয়েছি, হ্যাঁ। প্রিপারেশন আমার এখন যদি আরম্ভ করি আর লাগবে না, চলবে। না তুমি তোমার করতে হবে। আমি আর এইটুকু দেখে দিই, একদিনে আবার অনেক হয়ে গেলে তো হবে না, আমি আবার আসবো। ঠিক আছে, ভালো লাগলে আসবো, নাহলে আসবো না। একটু মনে এবার আমি বললাম যে ম্যাক্সিমাম কম্পোনেন্টকে ব্যবহার করব বলে কি করে আমি ডেমনস্ট্রেশনটা দেবো। তাহলে আগের পড়াটা আমার মোটামুটি ভালো লাগছিল যে না ঠিকই আছে, পড়ানো হবে। এবার দেখি একটু পাল্টে দিয়ে ওটাকে এরকম হয়। তোমাদেরকে আগের দিন পড়িয়েছিলাম যে বিন্দু যার অবস্থান রয়েছে, বলো যে তার দৈর্ঘ্য প্রস্থ হিসাব নেই, এসব পড়া হয়েছিল তাই না? বিন্দু, তাই তো? আচ্ছা, তারপরে তোমরা কি শিখেছিলে? সরল রেখা, তাই তো? তুমি বললে সরল রেখা, ঠিক বলেছো। তাহলে প্রশ্ন করানো হচ্ছে, কথা বলা হচ্ছে, পড়ার মধ্যে যাচ্ছে। তাহলে সরল রেখা, একটা সরল রেখা আঁকতে গেলে কটা বিন্দু লাগে? দুটো বললে, ভেরি গুড। তাহলে একটা দুটো বিন্দু, তাহলে একে যোগ করলে সরল রেখা হয়, তাই তো? তাহলে তোমরা এগুলো সব জানো। এখানে ছবি এঁকেছি, দেখো তো। ছবিগুলোকে দেখতে পাচ্ছ? এইগুলোকে দেখতে পাচ্ছ? এদের মধ্যে সরলরেখা দেখতে পাচ্ছ? বলবে যে এটা রেখা, এটা রেখা, এরকম। আচ্ছা, এরা সবাই কোথায় অবস্থিত বলো তো? এরা সবাই এই বোর্ডের মধ্যে অবস্থিত, একই জায়গাতে সব রয়েছে। আর এ এ এ এ এরা কি সব এক? দেখো এখানে ছেড়ে গেছে, এরা সবাই এই রেখাগুলো সব জুড়ে আছে, এরা দেখো সবাই ফাঁকা ফাঁকা আছে, এরকম। আজকে তোমাদের পড়াবো একটা জ্যামিতিক চিত্র, তার নাম হচ্ছে ত্রিভুজ। তাহলে আজকে তোমাদের ত্রিভুজ পড়াবো। এইগুলোর মধ্যে থেকে এ শুধু ত্রিভুজের নয়। কেন নয় জানো তো? এই যে বললাম, এরা সবাই একই রেখায় রয়েছে, একই তলে রয়েছে, কিন্তু এরা এই রেখাগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে। আর ত্রিভুজ হতে গেলে একই তলে অবস্থিত কটা বাহু, কটা রেখা দেখতে পাচ্ছ? দেখো সব তিনটে। তাহলে তিনটে রেখা থাকতে হবে এবং পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। তাহলে সংজ্ঞাটা আমাকে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে মুখস্থ করাতে হলো না। ছেলে এবারে এইটাই চোখ বুজে দেখতে পাবে, আর সংজ্ঞা কোনোদিন বাচ্চাকে মুখস্থ করতে হবে না। যে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলা হয়। তাহলে তিনটে সরলরেখা থাকতে হবে এবং সীমাবদ্ধ থাকতে হবে, যে খোলাটা হলে হয় না, একই তলে হলে হয়। হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? এই যে তাহলে ব্ল্যাকবোর্ডটাকে আমি এটাকে ওয়ান কাইন্ড অফ ইউজ করা, তাহলে ব্ল্যাকবোর্ড ইউজ হলো। প্রশ্ন ওকে করতে করতে গিয়েছিলাম, ওই যে বিন্দু বলেছে, দুটো বিন্দু দিয়ে সরলরেখা আগে, এবং তার সঙ্গে পূর্বজ্ঞানও হয়ে গেছে, কারণ ও তো আগে পড়ে এসেছে। তাহলে পূর্বজ্ঞান পেয়েছি, ওকে প্রশ্নও করেছি ওর পূর্ব, এবং আমি ব্ল্যাকবোর্ডও ইউজ করেছি, কোনাই বা হলো। তাহলে এই ত্রিভুজ আসলে এবার আমি ব্যাখ্যা করছি, যাই বললাম ব্যাখ্যায় চলে গেছি। এই ত্রিভুজের তাহলে কটা বাহু? তিনটে বাহু মূল্যায়ন হচ্ছে। এবার কত প্রকারের, এবারে ব্যাখ্যা করছি। তাহলে একসাথে ব্যাখ্যাও করছি। এরকম করা হয় যে বাহু বেঁধে এবারে কখনো এরকম দেখতে, আর আমি ছবি নাও আঁকতে পারি, যে যদি দুটো বাহু এ আর এ একই হয় তাহলে এটা আলাদা, তাহলে সেটা হবে সমদ্বি বাহু। যদি এরা এরকমটা হয় যে এরকম এরকম, তাহলে এরা আলাদা, এরা হবে বিষমবাহু। আবার বলছে তিনজনই এক, তারা হচ্ছে সমবাহু। তাহলে বলা হলো, তাহলে ত্রিভুজ বাহু ভেদে কয় প্রকার বললাম? তিন প্রকার: বিষমবাহু, সমবাহু, সমদ্বিবাহু। তাহলে বিষম কাকে বলবো? তাহলে তিনটে বাহুই যখন পরস্পরের সঙ্গে অসমান, মানে সমান নয়, তাহলে তারা হবে বিষমবাহু, ইত্যাদি ইত্যাদি। তাহলে যত মানে আমি চেষ্টা করলাম, তাহলে যে কোনো বিষয় পড়াতে গিয়ে দেখা যাবে তাই তো অনেকগুলো কম্পোনেন্ট আমি ব্যবহার করতে পারছি কিনা। তাহলে একরকম হতো কি, আমি তাহলে তোমাদের আজকের পাঠ বলে আমি লিখছি, এখানে ডেট লিখছি, ত্রিভুজ
বা জ্যামিতিক চিত্র হলো। ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ব্যাখ্যা করছি, আমরা জানি যে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কি বললাম? তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই পড়াটার মধ্যে কি হলো? তাকে মুখস্থ করতে হবে আর জানতে হবে। আর এখানে ও চোখটা বুঝে নাম যে এই ফাঁকা হয়েছিল, তাহলে ওরকম হবে না, জুড়ে থাকতে হবে। আর কি কটাই তো, আমরা তো সেই রেখা তিনটে থাকবে। আর কি সবাই বোর্ডের মধ্যেই ছিল। তাহলে সমতলে একই তলে অবস্থিত তিনটে সরলরেখা হতে হবে এবং পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। সংজ্ঞাতে এই তিনটে বিষয় খুব ইম্পর্টেন্ট। তাহলে এই টিচিংটা আর ওই টিচিংটার মধ্যে দুটো টিচারের তো পার্থক্য থাকবে। এইটুকু দেখানোর চেষ্টা করলাম, নিশ্চয়ই আরো বেটার হবে। তাহলে পার্ট পার্ট যেতে গিয়ে আমার একটা পার্ট দেবে, বাকিটা দেখতে পাবে না। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমি অনেক কিছু জানি, সেটা স্যারকে চালাকি করে বুঝিয়ে দিতে হবে। তাহলে আমার যাই পার্ট, আমি বললাম না, আমি যাই পার্ট পড়াই না কেন, যাই লেসন প্ল্যানই করি না কেন, ম্যাক্সিমাম টিচিং এর যে ম্যাক্সিমাম কম্পোনেন্ট গুলো যেন সময়ের ব্যবধানে আমি উপস্থাপন করতে পারি। তাহলে যে যত শর্ট টাইম, এবং সেটা যেন হ্যাপাজার্ড না হয়ে যায়, একটা তার মধ্যে সিস্টেম থাকবে। যে এরকম আমি খালি দেখাতে হবে বলে দেখানোটা তেমন নয়। আর এই যে অনেকগুলো মানে কবিতাগুলো তো লম্বা লম্বা বড়, হ্যাঁ, হ্যাঁ। আমি তো এই 4টে লাইন দিতে পারি, কারণ 4টে লাইন দিলে ব্যাখ্যাটাও ভালো হবে আর আমার টাইমে পড়তেও পারবো, আঁকতেও পারবো। আবার ভাবুন তো, এইটাকে এগেনস্টে আপনি তাহলে কি করে কম্পোনেন্ট বেশি ব্যবহার করবেন? আপনার কি, আপনি এখন একটু ছক করে বলুন। কোনো সিঙ্গারা যেরকম বাচ্চারা খেতে ভালোবাসে ওটা দেখিয়ে কোনো কিছু ছবি, না না, এইটাকে নে- সমন্বয়টা হয়ে যাবে অমুক জায়গায়। তাহলে এটার মানে কি? তাহলে এর প্রতিশব্দ বললে কি বলবে? তাহলে প্রশ্নকরণ হয়ে গেল এখানে বোর্ডে, তাহলে হ্যাঁ, তাহলে এইটার শব্দ এই হয়। তাহলে ব্ল্যাকবোর্ড হয়ে গেল, প্রশ্নকরণ হয়ে গেল, পূর্ব জ্ঞান হয়ে গেল। আবার পড়ানোটাও হচ্ছে, আপনার কবিতাটা পড়ালে তার মানে বলতে বলতে যাচ্ছে এইরকম। বুঝতে পারলাম? এর প্র্যাকটিস করতে করতে হবে। না পুরোটা যদি না বলে কিছুটা যদি বলে। হ্যাঁ, কিন্তু এই যে আপনি তো এতক্ষণ বললেন যে আগে যে সিস্টেমে শিখে এসেছেন, যে আমি কবিতাটা 4 লাইন পাঠ করলাম, তারপরে তার মানে বুঝিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি। আর আমি বললাম যে ম্যাক্সিমাম কম্পোনেন্টের জায়গাটা বের করে নিতে হবে আমাকে নিজেকে। তাহলে আমি এইখানটা একটা জায়গা পেয়ে যাবো, যে এই জায়গাটাতে আমি 4-5টা দেখিয়ে দিতে পারবো, যে ওকে প্রশ্ন করতে পারবো, পূর্ব জ্ঞানটা তার মানে হয়ে গেল। এবার ও বললো, সেটাকে আমি বোর্ডে লিখছি, তাহলে আমার ব্ল্যাকবোর্ড ইউজ হয়ে গেল। এবং আমি এর একাধিক প্রতিশব্দটা উপস্থাপন করে দিচ্ছি, তার মানে তার ব্যাখ্যাকরণ হয়ে যাচ্ছে। মানে আমাকে যে ওটা থরলি পড়াতে হবে এরকম কোনো- না না, সেরকম তো ব্যাপার না। পাঠ ব্যাখ্যা করতে করতে হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি করলাম। আমাকে দেখতে হবে একটা জায়গায় দাঁড়িয়ে ইনস্ট্যান্ট একটা জায়গায় আমি কত কম্পোনেন্ট একটা জায়গায় নিয়ে চলে আসতে পারি, এবং তার মধ্যে বিক্ষিপ্ত ব্যাপার যেন না থাকে। এটা তো বিক্ষিপ্ত ব্যাপার নয়, এটা তো পাঠের মধ্যেই হয়ে গেল। যে আমি যাই কবিতাটা একটা লাইন করলাম, যে সঙ্গে সঙ্গে সেখান থেকে শব্দটা এসে গেল, সেই শব্দটা চয়ন করে আগে কোথায় পড়েছি পাঠের সঙ্গে রিলেট করে দিলাম, হয়ে গেল। এটা বিক্ষিপ্ত ইংলিশটাও পড়া যাবে বাংলার সাথে। ব্যাস ব্যাস, এই তো হয়ে গেল। একদিনই একটা করে দিলাম। স্যার